ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এড়ালো ভারত। আজকে সকালে যে ঘটনা ঘটেছে তা যেন হুবহু আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কপি ক্যাট হতে পারত। কেন আমি বলছি এ কথা? কারণ এক্ষেত্রে যে বিমান সংস্থার বিমানের কথা আলোচনা হচ্ছে তার নাম বোয়িং। অর্থাৎ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে সংস্থার বিমান নিয়ে বহু চর্চা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু সেই বিমান সংস্থার বিমান কিন্তু বিপদে পড়লো। এবং আপনারা আসলে অবাক হবেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যে সুইচের মাধ্যমে সংগঠিত করা হয়েছিল বলে প্রাইমারি এভিডেন্স উঠে এসছে, অর্থাৎ রান টু কাট অফ সুইচ, এক্ষেত্রেও কিন্তু সেই রান টু কাট অফ সুইচের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা গেল। ফলে বিমান দুর্ঘটনা এ যাত্রায় পাইলটের তৎপরতায় কিন্তু এড়িয়ে ফেললো ভারত। কিন্তু যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতো তাহলে ফের আহমেদাবাদের বিমান দুর্ঘটনাকেও কিন্তু ছাপিয়ে যেতে পারতো এই বিমান দুর্ঘটনা। কারণ এক্ষেত্রে অনেক বিদেশি নাগরিক সেই বিমানে ছিলেন। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়া বোয়িং 7878 ড্রিম লাইনার, অর্থাৎ বুঝতে পারছেন আহমেদাবাদেও কিন্তু এই ড্রিম লাইনার, যা বিশ্বের অত্যন্ত আধুনিক একটি বিমান বলে পরিচিত, এক্ষেত্রেও কিন্তু সেই ড্রিম লাইনারে একটি ত্রুটি দেখা গেল এবং বিমানটি কিন্তু আসছিল লন্ডন থেকে বেঙ্গালুরুতে। ফলে বুঝতে পারছেন বহু বিদেশি নাগরিক লন্ডনের বিমানবন্দর থেকে বেঙ্গালুরুতে আসছিলেন এবং এক্ষেত্রে যখন ট্রায়াল রান শুরু হয় তখন পাইলটরা দেখেন এই যে সুইচ আছে, যে সুইচ রান থেকে কাট অফ, এই পার্টিকুলার জায়গার মধ্যে জ্বালানি তেল সরবরাহ করতে সাহায্য করে সেই সুইচের যান্ত্রিক ত্রুটি। যদি পুরো বিষয়টি আরো ডিটেইলিং এ দেখেন, দেখবেন এইখানে একটি সুইচ আছে যেটি VTNX যে যে বিমান হয় সেই বিমানের বাদিকে জ্বালানি কন্ট্রোলে কাজে লাগে। অর্থাৎ ইঞ্জিনে জ্বালানি তেল সরবরাহ করতে এই সুইচকে কিন্তু ব্যবহার করা হয় এবং এই সুইচ যদি কোনো অবস্থায় কাট অফে দিকে ধাবিত হয় তাহলে কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে জ্বালানি না যাওয়ার ফলে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কিন্তু আমরা এই প্রতিচ্ছবি দেখেছিলাম যখন জ্বালানি ইঞ্জিন অবধি পৌঁছায়নি এবং দুটি রান সুইচ দুটোই বন্ধ হয়ে গেছিল। ফলে দুটো ইঞ্জিন কিন্তু মাঝ আকাশে ফেল করে, ফলে বিমান ওঠার 10 সেকেন্ডের মধ্যে কিন্তু দুর্ঘটনার মুখে পড়তে হয়। এক্ষেত্রেও কিন্তু সেই রান সুইচ নাকি লক হয়ে গেছিল, অর্থাৎ ভয়াবহ প্রবণতা। এক্ষেত্রেও জ্বালানি তেল ইঞ্জিনে যেতে পারতো না যদি এই পার্টিকুলার সুইচ কাট অফ জায়গায় গিয়ে আটকে যায়। ফলে এই একই রকম সমস্যা কিন্তু এই বিমান দুর্ঘটনায় হতে পারত। ফলে পাইলট কিন্তু এই যাত্রায় বাঁচিয়েছেন। এবার এই ঘটনা অনেক বৃহত্তর কিন্তু প্রশ্ন তুলে দিল। শেষ এক সপ্তাহে ভারত কিন্তু এই নিয়ে অন্তত 4টি ভয়াবহ বিমান দুর্ঘটনা কিন্তু এড়ালো। এবং আপনারা জানেন কেন বিমান দুর্ঘটনা নিয়ে এত চর্চা হচ্ছে, কারণ কিছুদিন আগে মুম্বাইয়ের যে নেতা এনসিপির, আপনারা জানেন অজিত পাওয়ার, তিনিও কিন্তু এই বিমান দুর্ঘটনায় মারা যান। এবং সেই তদন্তের রিপোর্ট এখনো প্রকাশ্যে না এলেও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বারবার ভারতের বিমান সার্ফেসকে টার্গেট কিন্তু কোনো না কোনো ভাবে করা হচ্ছে। কে করছে, কেন করছে, আমি এত ডিটেলিং এ যাচ্ছি না, কিন্তু শেষ 1 মাস ধরে একাধিক এয়ারপোর্টে জিপিএস স্পুপিং করা হয়েছে এবং সেই জিপিএস স্পুপিং যে কোনো ভারতীয় করছে না তা হয়তো আজকে আমরা সহজেই বুঝতে পারছি। হায়দ্রাবাদ বলুন, মুম্বাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, কলকাতা বলুন, এই সব থেকে এফিসিয়েন্ট এই এয়ারপোর্টগুলো যেখানে আন্তর্জাতিক ফ্লাইট বিভিন্ন ক্ষেত্রে চলে এবং সেই জায়গাগুলো জিপিএস স্পুপিং করে দিয়ে বিমানের পাইলটকে মিসগাইড করার প্রবণতা তৈরি হয়েছে শেষ 1 মাস ধরে। শুধু জিপিএস স্পুপিং নয়, সে নিয়ে আমি পরে আলোচনা করছি। কিছুদিন আগে বারাণসীতে, কালকেই বারাণসীতে ইন্ডিগো এয়ারলাইন্সের আরো একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হলো। সেই বিমানটি হায়দ্রাবাদ থেকে বারাণসীতে যাচ্ছিল এবং সেখানে বলা হচ্ছে যখন বিমানটি মাঝ আকাশে ওড়ে ঠিক তখনই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বা কারা বলে সেই বিমানে বোম আছে এবং 200 জনের বেশি যাত্রী নিয়ে সেই বিমানটি কিন্তু উত্তরপ্রদেশের লাল বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অর্থাৎ প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটি প্যাটার্ন কিন্তু সেম। বড় সড়ো মাস পিপলকে টার্গেট করা হচ্ছে, কোনো বিমানে 180 জন, কোনো বিমানে 200 জন। এবং এরপরে পাইলটে তৎপরতা না থাকলে কি হতে পারে আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন। শুধু তাই নয়, ঠিক 2 দিন আগে এগোন কুয়েত থেকে দিল্লি
অর্থাৎ সেই আন্তর্জাতিক বিমান, এক্ষেত্রে ইন্ডিগোর বিমান ছিল, যেই বিমানও কিন্তু জরুরি অবতরণ করতে বাধ্য হয় আহমেদাবাদ এয়ারপোর্টে। সকাল 6:40 সেই বিমান কিন্তু অবতরণ করে। বিমান যখন আকাশে ওড়ে ঠিক তখনই একটি চিরকুটে দেখা যায় লেখা আছে এই বিমানে বোম আছে, এবং সেই বিমানে কিন্তু 180 জন যাত্রী সাওয়ার করছিলেন। এবং শুধুমাত্র এই দুটো ঘটনা নয়, আমি আরো একটি ঘটনা বলছি, যা এই ঘটনার তার 2 দিন আগে হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে শেষ 10 দিনে 4টে এরকম ঘটনা, যে ঘটনায় মাস পিপল এবং ভারতের তাবড় তাবড় এয়ারলাইন্স কোম্পানিকে কিন্তু টার্গেট করা হচ্ছে। এক্ষেত্রে দিল্লি থেকে বাগডোগরায় একটি বিমান আসছিল, এবং সেই বিমান ছিল ইন্ডিগোর বিমান, ইন্ডিগো 6650, এবং সেখানেও একটি টিস্যুতে লেখা ছিল বোম অন দ্য বোর্ড, এবং জরুরি অবতরণ করে সেই বিমানকে কিন্তু সেই লখনৌতে কিন্তু নামানো হয়েছে। এবং মাঝে অজিত পাওয়ারের ঘটনা, এবং আজকে এই ধরনের যান্ত্রিক ত্রুটি। অর্থাৎ যদি সমস্ত বিষয়গুলোকে একই সূত্রে বাঁধেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন বড় সড়ো বিমান দুর্ঘটনার ছক কেউ বা কারা ক্রমাগত ভারতকে কেন্দ্র করে যাচ্ছে। কেন বলছি বড় সড়ো ছক? একাধিক নিউজ পেপার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটি নিউজ পেপারের একটাই হেডিং, জিপিএস স্পুপিং। কোন কোন এয়ারপোর্টে টার্গেট করা হয়েছে? কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, অর্থাৎ ভারতবর্ষের টপ ক্লাস এয়ারপোর্টগুলোকে টার্গেট করা হচ্ছে, এবং দিল্লি। জিপিএস স্পুপিং কি? জিপিএস স্পুপিং হলো আপনি ফ্লাইটটিকে কত উচ্চতায় ওড়াচ্ছেন সেই সঠিক নির্দেশ আপনার কাছে দেওয়া বন্ধ হয়ে যাবে। জিপিএস কি কাজ করে? সঠিক দিক নির্দেশ করে। একটি ফ্লাইট যখন আকাশে ওড়ে মাটি থেকে কতটা উঁচুতে উঠছে, উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, পূর্বে যাচ্ছে না পশ্চিমে যাচ্ছে, সেটা কিন্তু জিপিএস পাইলটকে বুঝিয়ে দেয়। মাটি থেকে রানওয়ের দূরত্ব কত, রানওয়ে ঠিক কতটা বাদিকে আছে না ডান দিকে আছে, ঠিক কোন জায়গায় ফ্লাইটের চাকা খুলতে হবে, এই রিয়েল টাইম ডাটা কিন্তু প্রোভাইড করে জিপিএস। আর জিপিএস স্পুপিং এর মাধ্যমে যদি 0.2 সেকেন্ড এদিক ওদিক করে দেওয়া যায়, তাহলে কিন্তু দুটো বিমানের সংঘর্ষ হতে পারে মাঝ আকাশে, বা কখনো রানওয়ের অরিজিনাল যে প্লেসমেন্ট সেটাও কিন্তু পাইলট মিসগাইডেড হয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারে বিমানকে। ফলে বুঝতে পারছেন সম্পূর্ণ একটি ধাঁধার মধ্যে পাইলটদের মাঝ আকাশে ফেলা চক্রান্ত শেষ 1 মাস ধরে বারংবার হয়েছে, এবং আজকে বিমানে বোম আছে কিংবা যান্ত্রিক ত্রুটি, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা। যাই হোক, আমাদের তদন্তকারী অফিসাররা প্রত্যেকটি বিষয় তদন্ত করবেন, এবং এখনো অবধি পাইলটরা যে অসীম দক্ষতার পরিচয় দিচ্ছেন তার প্রশংসা কোনো অংশেই কম করা উচিত নয় বলে আমার মনে হয়। তবে সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এক মাসও হয়নি আমরা আমাদের দেশের একজন সর্বোৎকৃষ্ট মানের রাজনীতিবিদকে হারিয়েছি। কোনো ধরনের দুর্ঘটনা যদি আন্তর্জাতিক চক্রান্তকারীরা করে, তা ভারত কোনোভাবেই মানবে না, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতের একাধিক পদক্ষেপেও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।